অফিস ডেস্ক ক্যাফেটেরিয়ায় দিন চাকার ওই জীবনটায় না বলা কত গল্প হাসায় ভাবায় কখনো আশা জাগায় let the stories come alive. Heal with Jon Kabir. Only on Radio Foorti 88 FM. Hi guys, I'm Jon and you're listening to the show Heal with Jon Kabir on Radio Foorti 88 FM. Yes. And আজকে আমার সাথে যে আছে গেস্ট, আমি তোকে নিয়ে কি বলবো, ওর অনেক অ্যাচিভমেন্ট আছে লাইফে, and that's নাম পরে বলি, বাট ওর অ্যাচিভমেন্টগুলোর থেকে বড় কথা হচ্ছে I've never met a nicest person as him, as you, Tajdin. You are one of the nicest, if not the nicest person I've ever come across. And thank you for existing, man. Thank you, Jon bhai, for being so generous towards me. I am not being generous, trust me. And I'm sure তোমার সাথে যারা জীবনে path cross করছে, তোমার সাথে যারা কাজ করছে, তোমার সাথে যারা সম্পৃক্ত, I'm sure they share the same views. I've never met someone so nice in my life. Thank you. আমি জানি না তুমি এটা কিভাবে এই নাইসনেসের মানে এটা কিভাবে তুমি রক্ষা করো, because আমি নিজেই পারি না মাঝে মাঝে। I'm not nice, I'm not saying I'm nice, but how do you maintain this? তো আমার একজন মেন্টর আছে বলে ভুল হবে, ছিল। উনি কেয়ারটেকার গভর্নমেন্টের ফর্মার অ্যাডভাইজার মিস রোকে আফজার রহমান। আমি যে কোম্পানিতে কাজ করি ওটা চেয়ারম্যান ছিলেন। তো রোকে আপা শি ওয়াজ এভরিওয়্যার। উনি তো বাংলাদেশের প্রথম ওমেন ব্যাংকার। তো আপনার এরকম কোনো কোম্পানি নেই যেখানে উনি বোর্ডে বসতেন না। তো আমার প্রায় ওনাকে ফোন দেওয়া লাগতো কাজে। তো কথাটা আমি এই জন্য এক্সাম্পলটা এই জন্য দিচ্ছি, 99.9% টাইমে উনি ফোন রিসিভ করতো এবং খুব সুন্দর করে গ্রিট করতো এবং প্রবলেমটা শুনতো, সলিউশন দিত, বা যে কারণেই হোক সবসময় ফোন রিসিভ করতো। আমি চিন্তা করতাম যে আমার মতো এরকম ক্ষুদ্র মানুষ উনার মতো এত বড় মাপের একটা মানুষকে ফোন দেয়। তো উনার জায়গায় আমি হলে তো ফোন রিসিভই করতাম না, বা খুব বিরক্ত হতাম, বা ওই টোনের মধ্যে খুব একটা একটা গাম্ভীর্যপূর্ণ ইয়ে থাকতো। অলওয়েজ ইউজ টু লেট মি ফিল সো মাচ ওয়েলকাম। তো সেম ঘটনা কিন্তু আপনার সাথেও হয়েছে। হ্যাঁ, যতবারই অনেক কোলাবোরেশন হয়েছে আপনার সাথে, আপনাকে ফোন দিতাম। তো আমার কাছে মনে হয় ইটস অল অ্যাবাউট দ্য পিপল বাই হুম আই এম সারাউন্ডেড। আই থিঙ্ক বলে না, ওই মানুষগুলোর কারণে হয়তো আই রিমেন ভেরি নাইসেস্ট। এভাবে তো চিন্তা করিনি আমি কখনো মানুষের জন্য। বাট থ্যাঙ্কস ম্যান, তুমি যে এত নাইস। আমি মাঝে মধ্যে চিন্তা করি যে আমি জানি না কিভাবে এত নাইস থাকো তুমি, বা মানুষ হয়তো ভাবতে পারে আমি বাড়াই বলতেছি, বাট ট্রাস্ট মি গাইজ, যারা শুনতেছেন আমাকে, হি ইজ ওয়ান অফ দ্য নাইসেস্ট পার্সন। সো তোমার লাইফের অ্যাচিভমেন্ট নিয়ে আমি যদি এখন বলতে চাই, উই নিড টু ডু 5 episodes or if not more. সো অ্যাচিভমেন্টের কথাই না, যে আমার যে জিনিসটা তোমাকে দেখে বা তোমার সাথে যখন আড্ডাবাজি হয় চিন্তা করি তোমার, সেটা হচ্ছে ইউ আর আ কমপ্লিট ওয়ার্কোহলিক। দেয়ার ইজ নো, মানে এটার বাইরে আর কোনো কথা নেই। ইউ আর সুপার ওয়ার্কোহলিক, ইউ হ্যাভ আ ফ্যামিলি। আই এম নট গোনা অ্যাস্ক যে এটা ব্যালেন্স করো কিভাবে। আমার কোয়েশ্চেনটা হচ্ছে যে এত সব কিছুর মাঝখানে তুমি নিজেকে কিভাবে খুঁজে পাও? ভেরি টাফ কোয়েশ্চেন। I really want to know for myself. আমার কাছে মনে হয় জন ভাই, নিজেকে খুঁজে পাওয়ার চেষ্টা আলাদাভাবে করি না আর কি। এই কাজগুলোর মধ্যে আমি নিজেকে খুঁজে পাই। সো আমি যদি কাজগুলো না করি, আমি মনে হয় আমাকে খুঁজে পাবো না। So this is what you are. Exactly. I'm an indispensable part of the work that I do. So ওই যে বলে না ওয়ার্ক লাইফ ব্যালেন্সটা না, আমার কাছে সামটাইমস মনে হয় কর্পোরেটে 17-18 বছর কাজ করার পর এই ওয়ার্ক লাইফ ব্যালেন্স শব্দটাই সামটাইমস মিসলিডিং। যখন আপনি না ওয়ার্ক আর লাইফকে ব্যালেন্স করতে যাবেন, তখন আপনি লাইফও এনজয় করবেন না, ওয়ার্কও এনজয় করবেন, কারণ আপনি তো ব্যালেন্স করার চেষ্টা করতেছেন। রাইট, ডেলিবারেটলি তুমি ব্যালেন্স করার চেষ্টা করতেছো। তো আমি যেটা চেষ্টা করি যে আই ট্রাই টু এনজয় বোথ, এবং কখনো ওয়ার্ক এবং লাইফ। যেমন এরকম হয় যে অনেক আপনার সাথে অনেক প্রজেক্টে কোলাবোরেশনে কনসার্ট করলাম আমরা, ধরেন আমি কনসার্টে আমার বাচ্চাকে নিয়ে গেছি, বা সামটাইমস আমার অফিসে আমার বাচ্চাও বসে থাকে ডেস্কে, আমি কাজ করতেছি। সো আই মেক মাই ফ্যামিলি অলসো আ পার্ট অফ মাই ওয়ার্ক ইন আ ওয়ে
যে ও কখনো চিন্তা করা লাগে না যে ব্যালেন্স কিভাবে করবো। বাট হ্যাঁ, সামটাইমস যে এটা যে খুব স্মুথ তা না, Exactly. I অলওয়েজ was হ্যাভ সাম getting টাফ there. ডেজ, Yeah, টাফ of টাইম। course. তো ওই যে বলে না বস ম্যানেজমেন্টের মতো পিপল ম্যানেজমেন্ট, তো ধরেন ওই যে বাসার ফ্যামিলি মেম্বার ম্যানেজমেন্ট, দিস উই হ্যাভ টু ডু আর কি। সো আমি কখনো এটা ভাবি না যে আচ্ছা ঠিক আছে অফিস 5টার পরেই হয়তো বাসার টাইম দিতে হবে। আমার আবার ওই আরেকটা জিনিস থেকে আমার খুব ফ্রিডম আছে আর কি যেখানে কাজ করি। তো হয় কি যে ধরেন অফিসের মাঝখানেও দেখা যাচ্ছে ঠিক আছে 1 hour পেলাম, আমার মেয়েকে আমি স্কুল থেকে পিক করলাম আজকে, সো হি অলসো ফিল গুড। আর তো আমি ওকে পিক করে ওকে বাসায় ড্রপ করে আবার আমি অফিসে আসতেছি, আই মে স্পেন্ড 2 more hours, বাট ওই যে মাঝখানে যে 1 ঘন্টা আমি ওকে পিক করছি, দ্যাট ওয়াজ ভেরি স্পেশাল ফর হার। বাবা আজকে স্কুলে এসে আমাকে পিক করে গেছে। সো এটা আবার সবসময় হয়তো হবে না, সবার জন্য অ্যাপ্লিকেবল না। মেবি দ্য নেচার অফ ওয়ার্ক অর মেবি মাই লাইন ম্যানেজার ইজ অলসো সো জেনারেস, যে শুরুতে আপনারা বলতেছিলাম আমার আশেপাশে তোমাকে জিনিসটা করতে দেয় আর কি। এক্স্যাক্টলি, আমার আশেপাশে এত নাইস অ্যান্ড কাইন্ড পিপল, আমাকে করতে দেওয়াতে হয়তো আমার ওইভাবে চিন্তা করে ব্যালেন্স করা লাগছে না, হয়ে যাচ্ছে। মাই গড, আমি জানি, আমি চিন্তা করি আমার মাথা ঘুরতেছে যে হাউ ডু ইউ ডু দ্যাট। বাট আচ্ছা, যাই হোক, আমরা এখন রেডিও থেকে কিছুক্ষণের জন্য বাইরে যাচ্ছি। সো এখন যদি এই কনভারসেশনটা আপনারা দেখতে চান বা শুনতে চান, ইউ ক্যান গো টু দ্য ফেসবুক পেজ অ্যান্ড ওয়াচ আস রাইট দেয়ার। সো দিস ইজ ইউর ওয়ার্ক লাইফ ব্যালেন্স। Your work becomes your life and your life becomes your work at times, মাঝে মধ্যে। ওকে, সো এই যে বললো 18 বছর কর্পোরেট ক্যারিয়ার, I've seen a lot of people in my life যে 18 বছর এই কর্পোরেট যে ওয়ার্ল্ডটা এখানে কাজ করতে করতে দে বিকাম একটু রোবটিক। কারেক্ট, রাইট? একটু রোবটিক। তুমি পুরো উল্টা, ইউ আর এনিথিং বাট না, তোমার ওর মধ্যে ওই রোবটিক নেচারটা নাই। এটা কিভাবে অ্যাচিভ করলা? আমার কাছে মনে হচ্ছে যে আই মেড ফিউ ভেরি টাফ ডিসিশন ইন মাই কর্পোরেট ক্যারিয়ার। যদি আপনি বলেন টাফ ডিসিশন বলতে কি, আমি কিন্তু ক্যারিয়ার স্টার্ট করেছি উইথ আই ওয়ার্ক ফর অল দ্য এমএনসি কোম্পানিজ, অফকোর্স শুরুর দিকে প্রথম 10 বছর। সো আমি একটা মজার ঘটনা বলি। সো 10 বছর কাজ করার পর মাল্টিন্যাশনাল কোম্পানিতে আই ওয়াজ অ্যাকচুয়ালি ভেরি বোর্ড, বাট তারপরও ইট ওয়াজ ফাইন। ওকে, 9টা-5টা অফিস। ইনফ্যাক্ট আমার একটা কোম্পানিতে, লাস্ট যে কোম্পানিটা ছেড়ে আমি 2015-তে আমি যখন মিডিয়াতে জয়েন করি, তখন আই ওয়াজ অফার্ড আ ফরেন পোস্টিং অ্যাজ ওয়েল। তো ঘটনা যেটা ঘটলো, একদিন সকালবেলা I got a phone call from my former vice chancellor of my university, যে কারেন্টলি আমি যে অর্গানাইজেশনে আছি সেখানে তখন ম্যানেজিং এডিটর একটা রোল প্লে করছিল। উনি আমার শিক্ষক ছিল, টিচার। উনি আমাকে ফোন দিয়ে বলছে যে আমরা মিডিয়াকে একটু, মিডিয়ার বিজনেসটাকে একটু কর্পোরেটের একটা আদলে বিল্ড করতে চাই, হ্যাঁ, রি ইঞ্জিনিয়ার করতে চাই এভরিথিং। তুমি কি ইন্টারেস্টেড হবা? ইটস এ নিউজ পেপার। তো আমি উনার মুখের উপরে তো না বলতে পারি না, তাই বললাম আচ্ছা ঠিক আছে স্যার, আমি আপনার সাথে এসে দেখা করে তারপর কথা বলবো। আচ্ছা ঠিক আছে, তুমি আসো। আমি গেলাম তার সাথে দেখা করতে। তো অ্যাকচুয়ালি আমি তার সাথে দেখা করতে গিয়েছি যে তাকে আমি সুন্দর করে না বলবো, কারণ স্যার মানুষ, ফোনে না বলা তো ঠিক না। তো না বলার যখন প্রিপারেশন নিয়েছি, সব কিছু বলেছি, তখন উনি বললো তুমি উনার বস, কারেন্ট যে আমি নিউজ পেপারে আছি সেটার এডিটর, বললো তুমি আমার ফ্রেন্ডের সাথে একটু কথা বলে যাও। হ্যাঁ, মাহফুজ আনাম, যে ওর সাথে কথা বলো, জাস্ট আমি যেহেতু তোমার কথা বলেছি তুমি আসবে। আমি ঠিক আছে। আমার তখন মাথায় একটা ঘটনা আসলো যে কিভাবে, আমি অনেক ছোট, তো ইটস 1991-এর পর কোনো একটা পলিটিক্যাল রেজিম চেঞ্জ হচ্ছিল। তো তখন এই মানুষটাকে আমি সাদা কালো টিভিতে দেখছি, হি ওয়াজ আস্কিং কোয়েশ্চেন তখন আমাদের কারেন্ট প্রাইম মিনিস্টার এবং কারেন্ট বিরোধী দলীয় যে নেত্রী আছে তাদের, খুব ফিয়ারলেস। তো আমি আমার বাবাকে কোয়েশ্চেন করছি, এই মানুষটা কে, মানে ভয় পাইতেছে না এইভাবে কোয়েশ্চেন করতেছে। তো তখন আই হার্ড অ্যাবাউট হিম। তো আমি বললাম ওই 90s-এর ওই যাকে টিভিতে দেখলাম, 2015-তে এসে তাকে আমি সামনাসামনি দেখবো, এটা একটা খুবই গ্রেট অপরচুনিটি। তো তার সাথে দেখা করতে গেলাম, তাকে আমি কথাটা বললাম। আমাদের প্ল্যান ছিল 20 মিনিটস মিটিং, পরে এটা 1.5 ঘন্টার মতো হলো। আমি যখন ওনার রুম থেকে বেরোলাম, আই ডিসাইডেড যে আমি টিপিক্যাল কর্পোরেট যে মাল্টিন্যাশনালের অল দ্য পার্কস অ্যান্ড এভরিথিং, আই উড গিভ আপ টু অ্যাকচুয়ালি এমব্রেস দিস নিউ চেঞ্জ,
টু এন্টার ইনটু এ নিউ এরা আমাকে বলা হলো যে তোমাকে ফুল ফ্রিডম দেওয়া হবে টু ব্রিং অল দ্য চেঞ্জেস ইন দিস অর্গানাইজেশন. You will be building the digital wing of this company, digital business wing and other alternative revenue sources, business model, and you'll be given 100% freedom. You build it the way you want. So it was actually the person. And obviously if you know থাকে না যে মাল্টিন্যাশনালে বলে দেওয়া হতো যে নাও এইবার ডানে যেতে হবে এবার বামে যেতে হবে, বাট এখানে আমি যেটা বুঝতেছিলাম আমি ডানে যাব না বামে যাব, I will be choosing. I can go to right, then I come back and I can go to left. Then I can decide, okay, right was wrong and left is right. Left is right. Let's pick left. So I will be having that freedom. So that was the reason I actually moved to media. আপনার যে কোয়েশ্চেনটা ছিল যে এই কর্পোরেটের এক্স্যাক্টলি মানে তুমি রোবট হয়ে যাও নাই কিন্তু হ্যাঁ কেন হয়নি তো, বাট ইট ওয়াজ এ ভেরি ডিফিকাল্ট ডিসিশন. সো এখানে যারাই কর্পোরেটের বা যারাই শুনবে তাদের জন্য এটা হচ্ছে ওই মোমেন্টে যে ডিসিশনটা ইট হ্যাড এ অপরচুনিটি কস্ট. অপরচুনিটি কস্ট কি? সিম্পল, আমার স্যালারি ওয়াজ রিডিউস বাই 25% বিকজ মিডিয়া won't be able to afford the salary that MNC was giving you. At the first year I won't be given any car. যেটা আমি পেতাম ওইখানে, হ্যাঁ আমি একটা এলিয়েন গাড়ি পেতাম, এখানে এসে বলছে যে কোনো গাড়ি টাড়ি দেওয়া হবে না, আগে 1 বছর দেখবো তুমি কেমন করো. আচ্ছা ঠিক আছে মেনে নিলাম. There would be no corporate bonus because this is not corporate. So no corporate bonus. So I'm like okay. But এগুলো তো তুমি অলরেডি তোমার এক্সিস্টিং জবে আছে কিন্তু যেহেতু মিডিয়াতে এগুলো নেই, তো তারা আমার জন্য একার জন্য এবং মিডিয়াও একটা সার্টেন স্যালারি রেঞ্জ মেনটেন করে. তো আমার কাছে তখন অপশন হচ্ছে মানে কম স্যালারি বাট দ্য ফ্রিডম. আরেকটা কাহিনী হলো আমার কলিগ এবং আমার ফ্যামিলি সবাই বললো তুমি কি পত্রিকা বেচবা, তুমি কর্পোরেটে সবকিছু ছেড়ে যেতেছো নাকি, পেপার বেচতে যেতেছো. এবং আমার মনে আছে আমি তখন যেই মাল্টিন্যাশনাল কোম্পানি ছেড়ে আসি ওইখানে আমার বস বললো যে দেখো তোমাকে আমরা বাংলাদেশের সাথে সাথে মালদ্বীপ মার্কেট অফার করতেছি ঘুরতে যাওয়া. আমি বললাম মালদ্বীপ তো এটা কেমন কথা, মালদ্বীপ তো এমনি ঘুরতে যাওয়া যায়, আমি চাকরির জন্য মালদ্বীপ একদিন যেতে পারবো, এটা doesn't make any sense. দেন আমার বলা হলো যে তাজদিন ইজ মেকিং দ্য বিগেস্ট মিস্টেক অফ হিজ লাইফ. ও আর কখনো কর্পোরেটে ব্যাক করতে পারবে না এবং দিস উড বি দ্য এন্ড অফ হিজ ক্যারিয়ার. ও যে ডিসাইড করেছে যে কর্পোরেট থেকে নিউজ পেপারে যাবে. তো দ্যাট ওয়াজ ইন 2015. So I remember 15, 16, 17, 18, 19, 20, 21, 7 বছর মাঝখানে I went to a leading e-commerce company. এটাও একটা স্টোরি আছে যে কেন গেলাম আবার কেন ব্যাক করলাম আবার. তো ওই আপনার কোয়েশ্চেনটা যে অ্যাকচুয়ালি ওই ডিসিশনটা কিন্তু সবাই নিতে পারে না, দ্যাটস দ্য প্রবলেম. বাট জন ভাই নিউজ পেপারে জয়েন করার পর যেটা ঘটলো, মিডিয়াতে কখনো একটা প্রাইভেট ইউনিভার্সিটি বিজনেস গ্র্যাজুয়েট তার ক্যারিয়ার বিল্ড করবে কখনো ভাবতো না. ইট ওয়াজ লাইক ভেরি টিপিক্যাল জায়গা থেকে লোকজন চাকরি করতো. সো যখন আমি জয়েন করলাম এবং 15, 16, 17তে আই রিমেম্বার আমরা একটা অ্যাওয়ার্ড পেলাম গুগল থেকে, পরপর 2 বছর আমরা একটা অ্যাওয়ার্ড পেলাম ফেসবুক থেকে ফর ডুইং ডিফারেন্ট কোলাবোরেটিভ প্রজেক্টস উইথ ব্র্যান্ডস. I remember I was nominated by US State Department to visit US for 1 month to drive all the youth engagement projects. আমি যেটা করলাম নিউজপেপার না করে I started to think it like a brand. So when you want to treat a product like a brand, কারণ নর্মালি হয় কি কর্পোরেটে তো আপনি ব্র্যান্ড বিল্ড করছেন, বাট আমাদের নিউজপেপার বা এই মিডিয়াতে একটা প্রবলেম হচ্ছে আমরা না ব্র্যান্ড বিল্ডটা করি না. সো আমার অবজেক্টিভ ছিল এই ব্র্যান্ডটাকে, এবং পত্রিকা পড়ে মানে কারা পড়ে, ইটস লাইক okay, it has to be 40 plus, 50 plus. So আমাদের প্ল্যান ছিল আমি জয়েন করার পর I would turn this brand as a youth brand. All ইউনিভার্সিটির সাথে প্রজেক্ট হবে, কোলাবোরেশন হবে, স্টুডেন্টদের সাথে কেস কম্পিটিশন করব, কলেজ লেভেলে যাব, উইল বি লঞ্চিং কেস কম্পিটিশন, ডিফারেন্ট অলিম্পিয়াড. সো 3 বছর যখন এগুলো করা শুরু করলাম, it is turning into a like from a newspaper to a true brand that youth were aspiring to join this company. আমি বিজনেস সাইডে বলছি, কর্পোরেট নিয়ে কথা হচ্ছে, হ্যাঁ, নট জার্নালিস্টিক সাইডে না. তো আমার কাছে মনে হয়েছে যে এখন এই when I look back যে এই 9 বছর আগের যে ডিসিশনটা আমি ব্যক্তিগতভাবে তাজদিন হাসান কি পেয়েছি যেটা আমি কর্পোরেটে হয়তো করে পেতাম না, I think the impact that I created or the contribution I'm being able to make towards the society. I think, yeah, that's the opportunity cost. Low salary, but you have the opportunity to make a bigger impact. Absolutely. And you're, মানে তুমি একটা অনেক বড় চেঞ্জ করতেছো. On that note, we are back on Radio Foorti. আপনারা শুনছেন Heal with Jon Kabir, Radio Foorti 88 FM. But yeah, মানে এই যে
এরকম একটা লাফ দিলা তুমি এখান থেকে জাস্ট টু চেঞ্জ দ্য হোল ইন্ডাস্ট্রি অফ how newspaper works. That was, I think, it's the biggest মানে ballsy act ever. Because আসলে আমাকে ধরো আমি তোমার যে পজিশনে চিন্তা আমার আব্বা আমাকে বলতেই পারে যে কি এখানে তুমি 30,000 টাকা কম বেতন, এখানে এটা why are you doing this? ওই বিগার ভিশনটা তো তুমি ছাড়া আর কেউ দেখতেছে না। আমি আপনার বলি 3,000 টাকা না 1 লাখ টাকা কম। কে তোমরা 1 লাখ টাকা কমে কাজ করবা? আমার বউ যে এগ্রি করছে এটাই তো বেশি। বউ যে একমাত্র আমার ওয়াইফ স্টুড বাই মি, নো ওয়ান এলস। হ্যাঁ, আর ইন্টার ফ্যামিলি অল আমি ভাবছি যে ও তো ঠিক মতো কম শপিং করতে পারবে, কম দেশের বাইরে ঘুরতে যেতে পারবে। হ্যাঁ, দ্যাট ওয়াজ দ্য বিগেস্ট রিস্ক। hats off তাজদিন, এগুলো তুমি আমি জানি না তুমি কেমনে পুল অফ করছো, বাট this is what it takes to be Tajdin. And I repeat the decision again. Yeah. 2022 আপনার সাথে অনেক কাজ করার পর ই-কমার্স থেকে আবার তুমি এখানে চলে আসো। অনেক ধরো আমার ছোট ভাই আছে, when they know যে you and I go way back, আমাদের পরিচিত, আমাদের কথাবার্তা হয়, খেয়াল করি যে ওরা নিজেরাই বলে যে they wanna be like you. হ্যাঁ, they wanna be like, সবাই বলে যখন তাজদিন ভাইয়ের কথা বলতেছেন তো my God is a tycoon and everything, and everybody wants to like মানে be like you. But আমি বুঝি যে ওরা যে হতে চায় ওরা চায় লাভটা এত বড় হোক, বুঝছো, যে বড় লাভে, কিন্তু what it took for you, যে তুমি বললে 18 বছরের, so before all of this তুমি যখন স্কুলে পড়তা, তারপর ওখান থেকে যখন তুমি কলেজে গেলা, দেন ইউনিভার্সিটি, তুমি অ্যাকচুয়ালি কি হতে চাইছিলা ব্যাক দেন? কোনো কিছু প্ল্যানে ছিল না, অনেস্টলি। এটা তো আই থিংক ইজ দ্য বেস্ট প্ল্যান। এটা তো বেস্ট প্ল্যান। আমাদের নো প্ল্যান ইজ দ্য বেস্ট প্ল্যান, এবং স্পেশালি ইন বাংলাদেশ আর কি। হ্যাঁ, আমার কাছে মনে হয়। বাট আমার কাছে যেটা মনে হচ্ছে যে আমি সবচেয়ে বেশি যেটা পাইছিলাম ওটা হচ্ছে দ্য সাপোর্ট ফ্রম মাই প্যারেন্টস। বিকজ আমার বাবা, উনার লাইফের কিছু এরকম স্যাড স্টোরি আছে। স্যাড স্টোরি কি একটা বলি, যে আমাদের থাকতো না যে SSC HSC সময়, আমরা তো জিপি এর টাইমের না, জিপি এর আগে ওই যে লেটার 90 এর ভেরি গুড। তখন একটা মজার ঘটনা হতো যে ক্লাস 9 ওঠার পরে ইউ ডিসাইড অন সায়েন্স, আর্টস অর কমার্স। তো আমরা জানতাম সবচেয়ে বেস্ট যারা এরা সায়েন্স পায়, সবচেয়ে যারা মোটামুটি অ্যাভারেজ আছে ওরা যাবে আর্টসে, আর বিলো অ্যাভারেজ যারা এরা যাবে হচ্ছে বিজনেস স্টাডিতে। হ্যাঁ, তো যাই হোক আমি সায়েন্স পাইছি, কিন্তু আই ওয়াজ নট কনফিডেন্ট। তখন আমার বাবা একটা কথা বলছিল যে দেখো, আমি অলওয়েজ SSC-তে 9-10-এ আমার বাবা বলতো যে আমি ক্লাস 8-7-এ ইংলিশে ভালো মার্কস পাইতাম, সমাজবিজ্ঞানে পাইতাম, কিন্তু আমি ম্যাথস, ফিজিক্স, পরে তো যখন আমি 9-এ হলো ফিজিক্স সিজন দিলাম, আই ওয়াজ টেরিবল। কিন্তু আমি যে ম্যাথসে খারাপ, এটা আমি আমার বাবাকে, মানে আমার দাদাকে সে কখনো বলতে পারে না, কারণ ওই সময় সে তার সামনে দিয়ে হেঁটে যেত না, ভয়। হ্যাঁ, সে বলতেই পারে নাই যে আমি সায়েন্স না নিয়ে যদি আমি তখন আর্টস নিই, কারণ তখনও বিজনেস স্টাডি নাকি ছিল না, তো যদি আমি আর্টস নিই আই উড ডু বেটার। বাট এটা সে বলতে পারে নাই। সো সে আমাকে বলছে আমি চাই না তোমার লাইফে এই ঘটনা রিপিট হোক, সো তুমি চুজ করো তুমি কোনটা করবা। সো আই থিংক দ্যাট ওয়াজ দ্য ওয়াও, তোমার এট লিস্ট তোমার প্যারেন্টস তোমাকে এটা বলছে তুমি চুজ করো। ওই জিনিসটা ওয়াজ আ টার্নিং পয়েন্ট। এটা ছিল একটা। আর একটা দ্বিতীয় পয়েন্ট ছিল, তো আমাদের সময় যে ছিল যে মেধা তালিকা, হ্যাঁ, আনফর্চুনেটলি আমি 10th প্লেস করছিলাম। হ্যাঁ, আনফর্চুনেটলি বলতেছি, আমি জানি যে আপনি মেধা তালিকা পছন্দ করেন না, আমি নিজেও করি না, কারণ আমার খুব স্ট্রেস যাইতো। স্কুলে থাকতে আমি 8 নম্বরের জন্য মিস করছিলাম। আমাদের ছিল ওই যে টুপি পড়া স্কুল, ফেমাস স্কুল, রেজাল্ট দিল, কোনো প্লেস করতে পারি না, কান্নাকাড়ি করতেছিলাম, তো বাসায় নিয়ে গেল। যাই হোক, ইউনিভার্সিটি থেকে গট অফার যে তোমার আগামী 4 বছরের পুরা ফ্রি, পড়াশোনা খরচ সব ফ্রি, ইউ হ্যাভ টু মেনটেন CGPA 3 অ্যাট লিস্ট। হ্যাঁ, এটা হচ্ছে যারা 20 টপার ছিল তাদের জন্য। লাইক এখন আমরা একটা কনসেপ্ট করি জন ভাই, ব্লু ওশান স্ট্র্যাটেজি অ্যান্ড রেড ওশান। তখন এগুলো তো ব্লু ওশান রেড ওশান কোনো শুনিই নেই। অ্যাকচুয়ালি ইট ওয়াজ ব্লু ওশান অ্যান্ড রেড ওশান। এই থিওরি পড়লাম হচ্ছে যে এই 5-6 বছর আগে শিখলাম যে ব্লু ওশান বইও বেরোছে, ব্লু ওশান স্ট্র্যাটেজি। সো আমার সামনে সব থিওরিও লাইফের সাথে যায়। তো আই থিঙ্ক রিস্ক টেকিং ওয়াজ সামথিং উইচ বাট এট দ্য এন্ড অফ দ্য ডে সাপোর্টটা ইজ ভেরি ইম্পর্টেন্ট। মানে সাপোর্টটা আমি চিন্তা করতে পারি না তোমার আব্বা তোমাকে এরকম সাপোর্ট করছে। আমার সময় তো বলছে, আচ্ছা বলতেছি আমারটা পরে, বাট তার আগে বলতেছি যে গাইজ উই আর হেডিং আউট টু আওয়ার ফেসবুক পেজ। এখন একটা ব্রেক নিচ্ছি এখান থেকে, রেডিও থেকে। সো আপনারা আমাদের যদি দেখতে চান বা শুনতে চান, গো টু আওয়ার ফেসবুক পেজ and enjoy this conversation that I am enjoying highly. So আমি যেটা বলতেছিলাম যে আমার আব্বা আম্মা আমাকে ভর্তি করালো, আমার ব্যাকগ্রাউন্ড হচ্ছে সায়েন্স। আমাকে দেখো, হ্যাঁ, আমি সায়েন্সের স্টুডেন্ট,
ডু আই লুক লাইক সায়েন্স স্টুডেন্ট? পড়লাম, বুঝাইলাম যে ভালো লাগে না ব্যাপারটা আমার কাছে, পড়াশোনা ব্যাপারটাই আমার কাছে ভালো লাগে না, ইনস্টিটিউশনাল জিনিসপাতি আমার কখনোই ভালো লাগে নাই। বুঝলো না, এখন তোমার কি করতে হবে? আচ্ছা ভালো রেজাল্ট হয়েছে, সামহাও লেটার মার্কস পাইছি, তারপর কি তুমি লেটার পাইছো। সো আই নেভার এনজয় আমার অ্যাডোলেসেন্স বা আমার চাইল্ডহুড বা আমার ওই টাইমটা, বিকজ পড়াশোনা was one of the things that I didn't enjoy. I'm not saying it's bad. It's absolutely necessity. But মানুষ এক একজন এক এক রকম হয়। আমি এনজয় করি জিনিসটা। আমার কাছে অলওয়েজ মনে হতো যে ইউনো আড্ডাবাজি দিয়ে মানুষের কাছ থেকে জানাটা ইজ মোর ইম্পর্টেন্ট দ্যান ইনস্টিটিউশনালাইজ। সেটা আমার জাস্ট ব্যক্তিগত। সো তোমার এই ব্যাপারটা ইজ ভেরি ইন্টারেস্টিং যে তোমার আব্বু তোমাকে ওই সাপোর্টটা দিছে, আমার ছেলে যেটা করতে চায় সেটাই করবা। সো তাজদিন, ব্যাক দেন তোমার কোনো এইম ছিল না কি করবা, ইউ জাস্ট ওয়ান্টেড টু এক্সপ্লোর লাইফ, সেটা যেভাবে যাচ্ছে হয়ে যায়। রাইট নাও 20-25 বছর পরে যেখানে তুমি আসো, ডু ইউ থিঙ্ক ইউ ওয়ান্টেড টু বি হিয়ার এখন রাইট নাও অ্যাজ এ লাইফ, মানে শুধু কাজের কথা বলতেছি না, ইন লাইফ তুমি যেখানে আসো, ডু ইউ থিঙ্ক দিস ইজ ওয়্যার ইউ ওয়ান্টেড টু বি? Yeah, no regret, but আমার ছোটবেলায় দুইটা খুব ক্লোজ ফ্রেন্ড ছিল। হ্যাঁ, আমার স্কুল ফ্রেন্ড, কলেজ ফ্রেন্ড। তারপর যেটা হলো, আমার দুইটা ফ্রেন্ডই মানে খুবই ক্লোজ, আমরা সিদ্ধেশ্বরীতে একসাথে বড় হয়েছি অ্যান্ড এভরিথিং, একই স্কুল একই কলেজ। ইউনিভার্সিটিতে যেটা হলো যে ওই দুজনেই দে মুভ টু অস্ট্রেলিয়া। তা আমার যাওয়ার প্ল্যান ছিল, বাট সামহাউ ওই মোমেন্টে থিংস ডাজন্ট ওয়ার্ক ফর মি, আমি যেতে পারিনি। হুইচ ইয়ার ওয়াজ দ্যাট? কোন ইয়ারে? 2003-তে। তো ওরা দুজনেই এখন অস্ট্রেলিয়াতে সেটেলড, দে আর দ্য সিটিজেন। হ্যাঁ, তো যেটা হয় আমি এই জিনিসটা খুব মিস করি। লাইক আমি এই বেলি রোড সিদ্ধেশ্বরী এরিয়াতে যখন আমি আসি, এটা একটা মানে লাইক যে আড্ডাটা ছিল বা আমাদের যেটা, আমি এটা প্রচন্ড রকমের মিস করি। এবং আমারও মনে হয়েছিল যে আচ্ছা আমি কি যাবো, বাট আই ডিডন্ট মেক দ্যাট কল, আমি যাইনি। বাট ইনফ্যাক্ট গত 5 বছরও আমার মনে হয়েছে যে আচ্ছা আমি কি ক্যানাডাতে মাইগ্রেট করবো, ইটস ভেরি ইজি ফর মি। অস্ট্রেলিয়া থেকে মাইগ্রেট করবো, আমি অর্ধেক হাফা হয়ে গিয়েও মাইগ্রেশন প্রসেস বন্ধ করে দিয়েছি। সামহাউ আমার কাছে মনে হচ্ছে না, আমার মনে হয় এই জায়গাটা আই এম কমফোর্টেবল উইথ। নাও এট দ্য এজ অফ 41-40 এরকম একটা সময় এসে আমার কাছে মনে হতেছে যে বাইরে গেলে এখন আসলে কি হবে। হ্যাঁ, তো আপনার কথার উত্তরটা হচ্ছে এরকম যে ওই যে বলে না যে life is not perfect, we have to sometimes make it perfect. We have to seek perfection in imperfection. তো জিনিসটা হয়ে গেছে এরকম আর কি, যে একদম অবভিয়াসলি যেটা যে অবস্থায় আছে আলহামদুলিল্লাহ, বাট হয় না যে এখনো সামটাইমস অনেক কাজের পর, অনেক কাজের ভিড়ে আপনার যদি মনে হয় যে আফটার অল দিস হাসল অ্যান্ড এভরিথিং আমার আসলে ওই ফ্রেন্ডগুলোর সাথে একটা আড্ডা দেওয়া জরুরি, আই মিস দ্যাট। অনেক ফ্রেন্ড আছে, সোশ্যাল মিডিয়া ফ্রেন্ড আছে, কর্পোরেট ফ্রেন্ড আছে, তোমার স্পেশাল, তোমার হ্যাঁ এক্স্যাক্টলি। অ্যান্ড তো এইটা আমার কাছে মনে হয় সামটাইমস আই ফিল যে আচ্ছা না গিয়ে কি মানে, হ্যাঁ ইভেন দেশের বাইরে না গিয়েও কি করলাম, মানে সামটাইমস মনে হয় যে না রয়ে গেলাম তো দেশে, সুযোগ ছিল বাট যাইনি। আমার ফ্যামিলির অনেকেই এখন ধরেন অনেক মেম্বার ইউএসএ তে আছে, আমি যাই ট্রাভেল করি খুব রেগুলার, কারণ আমি ইনফ্যাক্ট আমার ইউএসএ আই হ্যাভ গট দ্য J1 ভিসা ফর এক্সচেঞ্জ প্রোগ্রাম অ্যাজ ওয়েল। তো আমার জন্য তোমার জন্য মানে যাওয়া আসা ইজ নট আ প্রবলেম, বাট আই হ্যাভ ডিসাইডেড আমি যাব না। হ্যাঁ, এটা কি কংক্রিট ডিসিশন? আমার এখন পর্যন্ত ডিসিশন, বুঝছেন, আমার কাছে মনে হচ্ছে ওকে। বাট ওই যে সামটাইমস ওয়েন সবকিছুর পর ওয়েন ওকে থাকে না যে আপনার স্কুল বাডি অ্যান্ড ইউ ক্যান শেয়ার এভরিথিং, ফেসবুকের ফ্রেন্ড আর সোশ্যাল মিডিয়ার কর্পোরেট ফ্রেন্ড তো ফ্রেন্ড, হ্যাঁ দ্যাটস আ ডিফারেন্ট সেট অফ ফ্রেন্ড। ফেসবুকের ফ্রেন্ড তো লেটস নট ইভেন গো देयर। বাট তোমার এই কথাটা একটা খুব ভালো টপিক মাথায় আসলো, এই যে ব্রেইন ড্রেইন ব্যাপারটা এখন এটা কিন্তু ইমেন্সলি বেড়ে গেছে, ইমেন্সলি। মানে মনে করো কয়েকটা দেশ, স্পেশালি অস্ট্রেলিয়া, কানাডা, তারপর ধরো আর এরকম কতগুলো, ইউকেতেও এখন অনেকে যাচ্ছে। সো হঠাৎ করে তোমার কি মনে হয় যে ইউথ একটা বিশাল লার্জ নাম্বার, হঠাৎ করে কেন দে আর লাইক প্ল্যানিং টু লিভ দ্য কান্ট্রি, যেখানে উই নিড দেম টু রিপ্রেজেন্ট আওয়ার কান্ট্রি মোস্টলি? আমি ফেসবুকে এক একজন এক এক ধরনের অ্যাক্টিভিটি দেখি, আমি এক এক কথা বলে যে এই দেশে এই ঝামেলা, বাট হোয়াট ডু ইউ থিঙ্ক ওয়ান অফ দ্য মোস্ট লাইক কি ফ্যাক্টর যে এই জন্য সবাই চলে যাচ্ছে? I think one is bigger opportunity is a key factor. I think even if you look at our neighboring country India, so ওদের যেসব লোকাল কংগ্লোমারেটস আছে এবং বাইরের কোম্পানি যারা আছে, so they are growing like globally, or they are doing so much well.
হ্যাঁ, তো আমার কাছে মনে হচ্ছে ওইটা একটা গ্লোবাল অপরচুনিটি। আর ডেফিনেটলি দ্য সোশ্যাল কনসার্নসগুলো থাকেই, লাইক আমার ভাই বোন যারা ইউএসএ পড়তেছে, সো আই ডোন্ট সি দেম কামিং। হ্যাঁ, ওরা ঘুরতে আসতে পারে, হ্যাঁ এক্স্যাক্টলি। তো না আসাটাই লজিক্যাল। তো আমার কাছে মনে হচ্ছে আমরা যদি ওই ধরনের ক্রিয়েট করতে না পারি অ্যাটমসফিয়ার, তাহলে উই উড বি লুজিং দ্যাট। এখন আমি যখন দেখি, যখন আমি আমার আগের ই-কমার্স কোম্পানি ছেড়ে চলে আসি, আমার রিপ্লেসমেন্ট খুঁজতে 6 মাস সময় লেগেছে। জাস্ট 6 মাস একটা কোম্পানি সাফার টু রিপ্লেস মাই পজিশন বিকজ দে আর নট গেটিং দ্য রাইট রিসোর্স দেন। তার মানে হচ্ছে ওই মিড লেভেলও এখন জন্মে, যেটা হচ্ছে মিড লেভেলে একটা ভালো চাঙ্ক অফ পিপল আর লিভিং। সো এই ভ্যাকুয়ামটা কিন্তু আসলে সামনে আরো ক্রিয়েট হবে। সো দ্যাটস ভেরি স্যাড। ওটা আমি তো আমার অনেক ছোট ভাইকে দেখি, ইনফ্যাক্ট আমার ছোট ভাই চলে যাবে। সো মানে ইটস I don't know, এটা কি সেলফিশ রিজন কিনা, বাট তুমি যেটা বললা সিস্টেম অ্যাটমসফিয়ার, মানে ওই জিনিসগুলো আমরা এখনো উই আর নট রেডি টু গিভ দেম। ইয়েস, সো অন দ্যাট অন উই আর ব্যাক। রেডিও ফুর্তিতে শুনছেন হিল উইথ জন কবির এবং আমার সাথে আছে তাজদিন। সো তাজদিন, হ্যাঁ, ব্রেইন ড্রেন নিয়ে কথা বললাম। a lot of people are leaving. এখন right now at this point where do you see বাংলাদেশের মিডিয়া? অনেক ধরনের অনেক কিছু আছে। ধরো ছোট কন্টেন্টের অনেক এজেন্সি আছে, শর্ট কন্টেন্ট, বড় ফরম্যাটের কন্টেন্ট, দের ইজ নিউজ পোর্টাল, দের ইজ নিউজ পেপার। হোয়াট ইজ নেক্সট ফর বাংলাদেশের ধরো এরকম মিডিয়া সেন্ট্রিক রেভলিউশন কি হতে পারে? আই থিঙ্ক বাংলাদেশে এখন মিডিয়া, প্রথম কথা হচ্ছে মিডিয়া নাম্বার র্যাশনালাইজ করতে হবে। রাইট, we have so many media outlets in across all the segments. It's newspaper, TV, any other medium. TV channel দেখে দেখে এখন, মানে if I ask you, আমি দেখি না এখন। ওইটা আবার আমার আপনার কমেন্টটা হয়তো একটু মেট্রো সেন্ট্রিক হয়ে যাচ্ছে। It is metro centric. হ্যাঁ, ওই জায়গাতে একদমই না। হ্যাঁ, তো প্রথম কথা হচ্ছে র্যাশনালাইজেশন এটা, বাট আপনি র্যাশনালাইজ করলেন কিন্তু আর কোনো পরিবর্তন আনলেন না। এখন পরিবর্তন কি? আপনি যদি আমাদের আশেপাশের দেশগুলোতে দেখেন, যে কোনো ভালো পরিবর্তন রিকোয়ার্স ইনভেস্টমেন্ট ইন টেকনোলজি, ইনভেস্টমেন্ট ইন ইনফ্রাস্ট্রাকচার, ইনভেস্টমেন্ট ইন পিপল। একটা ছেলে কেন একটা মিডিয়াতে ক্যারিয়ার বিল্ড করতে চাবে? কেন সে ধরেন মাল্টি ন্যাশনাল কোম্পানি বা লোকাল বা ব্যাংকের মতো ওইখানে লুক্রেটিভ অফার রেখে আপনার মিডিয়াতে আসবে? আর ইউ অফারিং দ্যাট রাইট proposition for him to join and see that he has a career in media? ওইটাতে যদি আপনি সলভ করতে চান, তার মানে ইউ হ্যাভ টু ইনভেস্ট ইন পিপল। আরেকটা জিনিস, আপনি একটা মানুষকে আনলেন, কিন্তু ওই মানুষটা আসার পরে ও দেখতে স্যারে এখানে তো কন্টেন্ট নিয়ে যে কাজ করব, ওই যে আপনি যেটা বললেন রেভলিউশন, নেক্সট রেভলিউশন, ওইটা করতে হলে আমার যে টেকনোলজি সাপোর্ট লাগবে, আমার যে মাইন্ডসেটের যে চেঞ্জ লাগবে, মানে ওই অর্গানাইজেশনের টপ টিমের কি ওই ভিশন, ওই মাইন্ডসেট কি আছে, সে দেখলে ওটা নাই, তাহলে তো আপনার ওই রাইট রিসোর্স এনেও লাভ হচ্ছে না। তাহলে ইট ইজ দ্য রাইট রিসোর্স, রাইট টেকনোলজি অ্যান্ড দ্য রাইট ভিশন অ্যান্ড মাইন্ডসেট। এই কয়টা জিনিস দরকার। এবং আমি যদি একদম বটম লাইন বলি, ইনভেস্টমেন্ট দরকার মিডিয়া হাউসগুলো, বেশি রকমের ইনভেস্টমেন্ট। এবং এই ইনভেস্টমেন্টের রিটার্ন ইউ কান্ট সি ফর এ শর্ট টার্ম, ইট হ্যাজ টু বি লং টার্ম। এর কারণ আজ থেকে 10 বছর বা 20 বছর পর, আমি সিম্পল উদাহরণ দিয়ে, আমার মেয়ে, ওর বয়স হচ্ছে 8 বছর, আর আমার ছেলে ওর 2। খুবই অদ্ভুত, আমার মেয়ে ইউটিউবের ভিডিও দেখে 3-4 মিনিটের। আমার ছোটটা যেটা, ও ভিডিওতে যায় না, ও 2 বছর ও রিলসে যায়, হুইচ ইজ 30 সেকেন্ডস। ও আমি সাইকোলজিক্যালি দুজনের মধ্যে পার্থক্য দেখতে পাচ্ছি। একজন লং ফরম্যাটের কন্টেন্ট দেখতেছে, সেটাও লং না, ধরেন 4 মিনিট 5 মিনিট। হ্যাঁ, আর ও হচ্ছে ওই 20, ও এই স্ক্রলটা না করা পর্যন্ত ওর শান্তি হচ্ছে না। ওকে আমি ইউটিউবে যদি একটা ভিডিও ছেড়ে দিই 3-4 মিনিটে, ওটা দেখবে না, ও রিলসটা চায়। ওটা কোথায়? ও 2 বছর, ঠিক আছে জন্মে। আমিও খুব সারপ্রাইজ। এই জিনিসটাই ভালো লাগে যে এখন এই জিনিসটা যারা টেকনোলজি নিয়ে এখন যারা কাজ করছে, তারা কিন্তু প্রেডিক্ট করতেছে। এই যে আমরা তো মিলেনিয়ালস, তারপর আপনি জেনজি বলেন, আলফা বলেন, জেনারেশন আলফা আবার কি, আরো আমাদের যে ছোট ছোট ফ্রেন্ড আছে না, টালমানরা আর কি, সালমান আলফা। হ্যাঁ, সালমানের পরে আলফা, সালমানরা। ও আচ্ছা, ওকে, এগুলো বুঝি না। হ্যাঁ, আলফা, হ্যাঁ, জেনারেশন নেক্সট, ওকে, হ্যাঁ, বাধ্য। হ্যাঁ, তো এই জেনারেশনের জন্য আপনাকে যদি রাইট প্রোডাক্ট, রাইট কন্টেন্ট বিল্ড করতে হয়, সো ইউ নিড এ ভেরি গুড রিসার্চ এন্ড ইউ নিড টু ইনভেস্ট অন R&D। কয়টা অর্গানাইজেশন R&D আছে, উইল আন্ডারস্ট্যান্ড দেয়ার অডিয়েন্স কি চায়।
ফর লাস্ট 30 years or 40 years আমরা নিউজপেপারে নিউজ পাবলিশ করি and we assume যেটা I'm publishing that this is মানুষ নিচ্ছে উইদাউট হ্যাভিং প্রপার রিসার্চ এন্ড ডাটা। ইট হ্যাজ টু বি ব্যালেন্স। আমি বলতেছি না যে তাহলে কি মানুষ এখন খারাপ কন্টেন্ট নেগেটিভ কন্টেন্ট পছন্দ করে তাহলে কি আমরা নেগেটিভ দিব, তাহলে তো ওটাও হচ্ছে না। ইট হ্যাজ টু বি আ ব্যালেন্স। সামটাইমস ইউ অলসো হ্যাভ দ্য রোল টু ডেভেলপ দ্য মার্কেট। কিন্তু হ্যাঁ, মানুষ সবাই নেগেটিভ দিচ্ছে বলে আমাকে এখন নেগেটিভ কন্টেন্ট দিতে হবে, আই থিঙ্ক দ্যাটস নট এথিক্যাল অ্যান্ড দ্যাটস নট আ রেসপন্সিবল বিহেভিয়ার। লাইক জন ভাই, আপনি অনেক পডকাস্ট করতেছেন, আপনার পডকাস্টের টপিকটাও কিন্তু আপনার একটা ব্র্যান্ড পজিশনিং আছে, এন্ড ইউ উইল নট ডেভিয়েট ফ্রম ইউর ব্র্যান্ড পজিশন। আমার কাছে মনে হচ্ছে যে কি বাংলাদেশের যে ব্র্যান্ডিং বলতেছি, আমাদের যে লাইক আমার টপ 10 সেলিব্রিটি বাংলাদেশ সার্চ দিলে কি আসতেছে আর ইন্ডিয়াতে সার্চ দিলে কি আসতেছে, দ্যাট অ্যাকচুয়ালি ডিফাইন ইউর কান্ট্রি ব্র্যান্ডিং, কারেক্ট? So now you are playing a role in country branding by selecting and picking up the right content. So I think we যে মার্কেটকে এডুকেট করাটাও is important. আমি লাস্ট একটা এক্সাম্পল দিয়ে শেষ করি। আমরা সবাই যখন এখন স্টার্ট আপের যুক্ত, সবাই বলি 16 কোটি দেশ, 18 কোটির দেশ, বিগ মার্কেট, গো ফর আ স্টার্ট আপ। এটা একটা মিসলিডিং ইনফরমেশন। 16 কোটির দেশে, 18 কোটির দেশে কতজন মানুষ অনলাইনে যারা স্টার্ট আপ করে, অনলাইনে অ্যাকচুয়ালি টাকা দিয়ে কোনো সার্ভিস নেওয়ার জন্য রেডি আছে? ইন্ডিয়াতে বিগেস্ট স্টার্ট আপের ফাউন্ডার বলছে যে ওদের 1600 মিলিয়ন পপুলেশন, মানে 1.6 বিলিয়ন পপুলেশন, only 50 million people is ready to pay online, which is 5% of their population. Literally nothing. So now India has to educate the rest of the market. So everybody is going through a journey. So আমাদের কাছে যেটা মনে হয়েছে যে আমরা এই যে সোশ্যাল মিডিয়াতে যে ফলোয়ার বলি বা কন্টেন্ট ক্রিয়েটর বলি, কোয়ালিটি কন্টেন্ট বা কোয়ালিটি জিনিসপত্রতে যদি এই মুহূর্তে আমরা ফোকাস না দেই, আমরা পিছাবো। যেমন আইসিটিতে ভিয়েতনাম মার্কেট ইজ ahead of us. You know why? ভিয়েতনামে কিছু পলিসি করছে যে জাপানিজ ল্যাঙ্গুয়েজ শিখাবে। সো জাপানিজ ল্যাঙ্গুয়েজ শেখার কারণে জাপানে যেটা হচ্ছে, ওদের এখন হচ্ছে ইটস এ এজিং পপুলেশন বেশি। সো যেটা কারণে ওরা দে নিড মোর ইউথ। সো ভিয়েতনাম ইজ অ্যাকচুয়ালি এক্সপোর্টিং স্কিলড ম্যান পাওয়ার, ওয়ারিস আমরা কিন্তু কোনো ফোকাস বা ওই জায়গাতে দিচ্ছি না। সো এই যে থট প্রসেস, আমরা তো এটা চিন্তাই করতাম না। হ্যাঁ, এক্স্যাক্টলি, যে আমাকে কোন জায়গায় মার্কেটকে ডেভেলপ করতে হবে। তো উই আর সেলিব্রেটিং GPA 5 and everything, but what else we need to do? We need to think. So ওইটাই আপনার কোয়েশ্চেনটা, মিডিয়াতে চেঞ্জ, these are all internet related, media, private sector, government, country branding and everything. এটা নিয়ে কথা বলতে আইডিয়া মাথায় আসছে, তোমাকে জিজ্ঞেস করবো। I want a solution, আমি নিজে পাই না। সো আমরা এখন রেডিও থেকে বেরো যাচ্ছি। সো আমার সাথে আছে তাজদিন হাসান, দিস ইজ হিল উইথ জন কবির। আপনারা দেখতে পারেন ফেসবুকে right now. Go to our Facebook page and watch this conversation. তাজদিন হাসানের সাথে আছি। সো তাজদিন, তুমি অনেক কিছু বললা, R&D and everything. If I give you the power right now to fix music industry, what would you do? আপনি এরকম একটা ইন্ডাস্ট্রি কথা বললেন না, আমি আসলে তোমার নলেজ দরকার নাই। সে ধরো এখন একটা বেসিক তুমি কি করতে চাও, সে ধরো মিউজিক এখন এমন একটা জিনিস হয়ে যাচ্ছে, ধরো অরিজিনাল কন্টেন্ট ইটস গেটিং আউট অ্যান্ড এভরিথিং, ভালো গান হচ্ছে, সব ধরনের গানই হচ্ছে, বাট তোমাদের সময় তোমাদের একটা জায়গা ছিল গান শোনার, আপনারা ছিলেন, মানে ক্যাসেট কিনে বা সিডি কিনে। হ্যাঁ, ওটাই বলতেছি। আর এখন তুমি করতেছো, তুমি জানো না যে তুমি গান কোথায় শুনবা, রাইট, কারটা শুনবা, কারেক্ট, এবং কারটা শুনছো 5 মিনিট আগে, কোথায় কি বলবা। আমি ম্যাস জেনারেশনের কথা বলতেছি আর কি। ওকে, সবাই একরকম না। ভাই, আই গট ইউর কোয়েশ্চেন। মানে এইটাকে না মিউজিকের জায়গা থেকে আমার পক্ষে বলাটা ডিফিকাল্ট হবে। আমি একটা উদাহরণ দিই। আমি সবসময় ইন্ডিয়ার এক্সাম্পল দিচ্ছি, বিকজ লাইক আমরা বলি যে চায়না, রাশিয়া, US অ্যান্ড ইন্ডিয়া ইজ বিকামিং অ্যানাদার বিগ পাওয়ার হাউস গ্লোবালি। নরেন্দ্র মোদী, মানে এই লোকটা অনেক বুদ্ধিমান, কিন্তু এই লোকটার এরকম কি কোয়ালিটি বা স্কিল আছে যে সে এত সবকিছু চেঞ্জ করতেছে? এই লোকটা, হি হ্যাজ অ্যাপয়েন্টেড ফিউ অ্যাডভাইজার হু অ্যাডভাইজ হিম। এবং মজার বিষয় হচ্ছে, তার একজন অ্যাডভাইজার যে হচ্ছে ইন্ডিয়ার ডিজিটাল ট্রান্সফরমেশনের জন্য ইজ ভেরি পপুলার, এন্টায়ার কান্ট্রি ডিজিটালি ট্রান্সফর্ম, হি ইজ ফ্রম হিজ অপোজিশন পার্টি। হোয়াট?
Yes, he picked a person from his opposition party to do the advisory role for the entire country's digital transformation. The point I'm making, if you want to fix something, first thing we need to do, we need to put aside our ego. We need to put aside our own benefits. I think the rest will fall into places. That's the only way to go. আমি তো এটা চিন্তা করতে পারি না আমাদের দেশে এই জিনিসটা হবে। হ্যাঁ, দ্যাট ওয়াজ ভেরি ইন্টারেস্টিং। আমি যখন শুনলাম যে অ্যাকচুয়ালি আমিও খুব একটু হয়েছি যে উই শকিং, ইট ইজ শকিং। এন্ড হি মেড লাইক তার একটা অ্যাডভাইজারি এরকম বোর্ড আছে যারা হচ্ছে দেশের কোনটা কি ফিক্স করতে ওই কাজ করে। সো ডিজিটাল ট্রান্সফরমেশনের যে সে ইজ নট ফ্রম হিজ পার্টি, ইজ ফ্রম এ ডিফারেন্ট পার্টি। তো আমি যদি হইতাম, আমি হয়তো চিন্তা করতাম যে আমি ধরেন দল করি, আমার মাইন্ডসেটই বলতেছি টিপিক্যাল, আরে আমি ওই পার্টি থেকে কেন আমি ক্রেডিট দিব, আমার কি কম আছে নাকি? হ্যাঁ, আমার এখান থেকে আমি কাউরে বসাবো। কিন্তু এই যে আপনার একটা ভিশনারি যে না, ওই ইগোটাকে সরায় দিয়ে আমি ওইখান থেকে ওই কারেক্ট মানুষটাকে পিক করে এখানে বসাবো, বিকজ এই পার্সনটা বেস্ট আমাকে আউটকাম দিতে পারবে। সো মিউজিক ইন্ডাস্ট্রি ফিক্স করতে হলে আমার কাছে মনে হচ্ছে যারা হচ্ছে আপনি ধরেন দিন শেষে কিন্তু মিডিয়াও কিন্তু সেম প্রবলেমেই যাচ্ছে, যে আমরা যখন ক্লাস 9-10 বলি, তারপরে ইউনিভার্সিটির ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ার, দ্যাটস ইট, তারপরে মানে সব চেঞ্জ হয়ে গেল। আমরা কিন্তু খালি অপেক্ষা থাকতাম যে ওই মৌচাকের হয় স্টান প্লাজার উপরে গানের দোকান, আর নাইলে হচ্ছে ওই যে বেলি রোডের মৌচাক মার্কেটের পিছনে আনারগুলি মার্কেটের ওইখানে কিছু ক্যাসেটের দোকান আছে, কোন সিডিটা আসতেছে, ঈদের সময় কোনটা আসতেছে, ওই অপেক্ষাটা এখন কেউ করে না, নাম্বার ওয়ান। এখন আপনি বলতেছেন ফিক্স কিভাবে করবেন, আপনি ডিজিটালি ট্রান্সফর্ম করবেন। আই নো ফিউ পিপল যারা ডিজিটালি ট্রান্সফর্ম করার চেষ্টা করেছে। আই নো সামওয়ান যে আমার কোম্পানিতে কাজ করতো, বেরোয় এসে এই স্পটিফাইয়ের মতো একটা লোকাল ব্র্যান্ড নিয়েও তারা কাজ করেছে, বাট এগুলো ওয়ার্ক করেনি। হ্যাঁ, তো আমার কাছে মনে হচ্ছে কি ওই জায়গাটাতে যদি ইগোটাকে ফেলে দিয়ে মিউজিক ইন্ডাস্ট্রিতে যারা ছিল তারা যদি এরকম একটা ইউনাইটেড করতো যে ওকে অ্যাকচুয়ালি ফিক্স দিস প্রবলেম without looking into my own benefits, then maybe the problem could have been solved. And the example is there. আমাদের খুব আশেপাশে এক্সাম্পল আছে। অ্যাবসলিউটলি। বাট ধরো এখন আমাদের যে একটা বিহেভিয়ার, আমাদের যারা গান শুনে বা কন্টেন্ট কনজিউম করতেছে, কনজিউমারদের যে মেইন প্রবলেমটা বিহেভিয়ার, যে অনেক শর্ট স্প্যানের হয়ে গেছে। আর মিউজিক তোমরা যখন তুমি যে বললা আমাদের গান শুনছো, তখন কিন্তু এত কিছু চিন্তা করো নাই, তোমার গান ভালো লাগছে, তোমার জীবনের সাথে মিলে গেছে, হয়ে গেছে। এখন মনে করো অনেক ধরনের ব্যাপার চলে আসছে যে অমুক সময়ের মধ্যে তোমাকে হিট করতে হবে মানুষকে, অনেক ক্যালকুলেশন চলে আসছে। আমার মনে হয় যে এইটা আমাদের একটা ট্রানজিশন ফেজের মতো, আমরা এখনো ফিগার আউট করতে পারতেছি না কিভাবে কি করব। সো ওই জায়গায় যে তুমি যেটা বললা ইনভেস্টমেন্ট, R&D, দিস অলসো কামস ইন। তবে জন ভাই আরেকটা জিনিস ঘটতেছে, আমি এবার লাস্ট যখন ইউএসএতে গেলাম, নিউ ইয়র্কে, তো আমি ওইখানে আমার কাজিনদের দেখার চেষ্টা করি ওদের দে আর নট অ্যাক্টিভ ইন ফেসবুক, ভেরি ইন্টারেস্টিংলি স্মার্ট। ওরা যাই না নাকি, মানে ওদের কাছে ইটস ওয়েস্ট অফ টাইম। এবং আমি ওইখানে ওই যে 1.5 ঘন্টার লাইফ অফ এ পায়ের একটা শো দেখলাম, যে লন্ডন থেকে একটা টিম বিভিন্ন জায়গায় ইউরোপে গিয়ে করে। 1.5 ঘন্টা কোনো মানুষের হাতে একটা মোবাইল ফোন ছিল না। 1.5 ঘন্টা আমরা শোটা দেখলাম, দেন আমরা হল থেকে বেরোয় আসলাম, এবং অ্যাটেনশন একদম ওই শোর প্রতি। $100 দিয়ে টিকিট কেটে ঢুকছি, $100-120 দিয়ে। There you go. এই যে তোমার রেসপন্সিবিলিটি, তুমি টাকা দিয়ে ঢুকে, এন্ড কোয়ালিটি, অফকোর্স, হ্যাঁ, এন্ড কোয়ালিটি। এখন দ্য কোয়েশ্চেন হচ্ছে জন ভাই, এই যে আমরা ইউএসএতে তখন অনেকে আলাপ করতেছিল যে ওরাও শুরুর দিকে টেকনোলজিটা হ্যান্ডেল করতে একটু ভুল করছে। সো মানে ভুল করছে বলতে, ওরা লাইফের এই যে ছোট ছোট যে জিনিসগুলো তাদেরকে আনন্দ দেয়, এটাকে ভুলে ওরা ভেবে গেছিল যে সবকিছু এই মোবাইলের মধ্যেই আছে। নাও দে আর গোয়িং ব্যাক টু স্কোয়ার জিরো। সো আমাদের এখানে ঘটনাটা ঘটতেছে বাংলাদেশে, এটা আমার পার্সোনালি, আমরা টেকনোলজিটা আসলে হ্যান্ডেল করতে পারতেছি না। আমার কাছে মনে হচ্ছে টু আর্লি ফর আস। অ্যান্ড অলসো টেকনোলজিটা সবার মানে প্রপার মানুষের হাতেও ঠিক মতো যাচ্ছে না, মানে প্রপার বন্টনটা নাই আর কি। হ্যাঁ, রাইট, ওয়েলথ ডিস্ট্রিবিউশনের মতো। We are back, Radio Foortiতে 88 FM এ আপনারা শুনছেন হিল উইথ জন কবির, and we have Tajdin Hassan with us, and I'm really old, I can see that nowadays. অনেক কিছু ভুলে যাই। তাজিন, তোমার সাথে আড্ডা দিয়ে আমার যে জিনিসটা মনে হতেছে যে আমারও একটা R&D দরকার নিজের মিউজিক নিয়ে। কে আমার গান শুনবে, কে আমার, মানে খুবই ইন্টারেস্টিং ব্যাপারটা। আমি কখনো এইভাবে চিন্তা করি নাই যে রাইট নাও এই যুগে ইফ ইউ ওয়ানা
sustain as a content creator, musician ho, tumi kobita lekho, tumi acting koro, I think everyone needs an R&D because sustainability কথাটা যখন আসে এখানে একটা ব্যাপার হচ্ছে এখন R&D মিউজিশিয়ান করার থেকে আই থিঙ্ক দে শুড হ্যাভ আ টিম বিকজ মিউজিশিয়ান অ্যাজ ক্রিয়েটার যদি R&D করতে যাও তাহলে তুমি তোমার অ্যাকচুয়াল ক্রিয়েটিভিটি একদম শেষ হয়ে যাবে ইউ ক্যান নট ডু দ্যাট আর কি সো এইখানে তোমার সাজেশন কি হবে কি হওয়া উচিত যে ধরো বিকজ আমি এটা নিয়ে মাঝে মধ্যেই চিন্তা করি and I cannot find a solution to myself what can be done শুধু মিউজিশিয়ানের কথা বলছি না ক্রিয়েটারদের কথা বলছি ধরো as a creator as a creator হ্যাঁ ধরো একটা ক্রিয়েটার R&D কে করবে কিভাবে হওয়া উচিত আমার কাছে মনে হচ্ছে কি আমরা রিসেন্টলি আমি একটা এডুটেক প্ল্যাটফর্ম নিয়ে কাজ করতেছি সো এডুটেক প্ল্যাটফর্ম হচ্ছে মানুষজন টাকা দিয়ে কোর্স কিনবে কোর্সটা মার্কেটিং কোর্স হতে পারে বিজনেস কোর্স হতে পারে ইংলিশ লার্নিং হতে পারে তো আমার ইন্ডাস্ট্রি কলিগ আমার ছোট ভাই আইমানের সাথে আমার কথা হচ্ছিল যে তোমরাও তো এরকম কাজ করো মানুষ টাকা দিয়ে কোর্স কিনতেছে কিরকম কারণ আমরা একটা লঞ্চ করবো আমরা লঞ্চ করেছি 2.5 মাসের মতো হয়েছে তো আমার কাছে মনে হয়েছে জন ভাই আমরাও না একটু ছোটোখাটো সার্ভে টার্ভে করেছি রিসার্চ করেছি রিসার্চের রেজাল্ট কখনো বায়াস থাকে কখনো আনবায়াসড হয় মানে আপনি না যে স্যাম্পলটা সিলেক্ট করছেন নট নেসেসারি ইট স্যাম্পল ইজ দ্য আইডিয়াল স্যাম্পল রাইট ফর দ্য রিসার্চ আমি যেটা ফিল করি ভাই কন্টেন্ট ক্রিয়েটারদের সামটাইমস ইউ স্পেন্ড টাইমস চায়ের টঙের দোকানে হোক আর ইয়ের দোকানে আপনার অডিয়েন্স হোক বা যে গান শুনে 5-6 জন মানুষের সাথে কথা বলা দ্যাটস ইট গাট ফিল অ্যান্ড ইনটিউশন একটা জিনিস ওইটার সাথে হচ্ছে আপনি যে মানুষটার সাথে একটু হাফ অ্যান আওয়ার স্পেন্ড করতেছেন বা 40 মিনিট স্পেন্ড করতেছেন এইটা কিন্তু এখন এখানেও একটা কথা আছে ডন ভাই আমাদের না রিসার্চেও আবার আমাদের কিছু ডিসঅ্যাপয়েন্টমেন্টস আছে উই হ্যাভ লট অফ রিসার্চ কোম্পানি বাট এট দ্য গ্রাউন্ড ওয়ার্ক ক্রেডিবিলিটি অ্যান্ড ট্রান্সপারেন্সি নিয়েও কিছু কোয়েশ্চেন থাকে অফকোর্স ওইখানে আপনি একটা বিশাল অ্যামাউন্টে টাকা খরচ যদি আপনি না করতে চান বেটার আপনি 2-3টা ফোকাস গ্রুপ ডিসকাশন করেন 10 জন মানুষ নিয়ে 10 জন মানুষ নিয়ে 10টা ডিফারেন্ট সেট ওইটার যে আউটকাম ওইটার উপর বেস করে you can take the call or you can't take the call still you can put your intuition over data but I think intuition followed by data can give you the best solution আর কি wow okay আমাদের জন্য তো প্রবলেম গিটার নিয়ে বসার আগে এগুলো চিন্তা করলে তো বিজনেস সাকসেস না করলে তো চাকরি থাকবে না বুঝছেন সেগুলো করতে হয় আর কি my god the last question to you Tajdin is what if we need a lot more Tajdin Hassan in our country what would be your suggestion to young generation to be someone like you or be in a position where you are right now I think we need to start working আমি তাজদিন হাসান অনেক হয়তো হবে সেটা বলি না বাট আমার কাছে মনে হচ্ছে যে আমার মনে হয় আমার তোমার মতো তাজদিন দরকার দেশে অনেক দরকার আমার কাছে মনে হচ্ছে ফান্ডামেন্টালসে কাজ করতে হবে আমার কাছে মনে হচ্ছে এডুকেশন লাইক ওই যে বলে না যে 5টা আমরা ছোটবেলা পড়তাম কি মৌলিক চাহিদা বস্ত্র বাসস্থান শিক্ষা চিকিৎসা শিক্ষা আছে তো এটার মধ্যে তাই না ঠিক আছে তা আমার কাছে মনে হয়েছে যে আপনার 5টা নিডের একটা ভেরি ভাইটাল ওয়ান হচ্ছে এডুকেশন শিক্ষা আমার কাছে মনে হচ্ছে উই রিয়েলি নিড টু ফোকাস অন দ্যাট এইখানে আমার কাছে মনে হচ্ছে ল্যাকিং বিহাইন্ড না আমি বলবো যে ইট নিডস এ র্যাডিক্যাল হিউজ চেঞ্জ 3 বছরের একটা বাচ্চা আমার ফ্রেন্ডের পিচ্ছি চেন্নাইতে একটা স্কুলে সুইমিং শিখতেছে এবং নর্মাল স্কুল সুইমিং শিখাচ্ছে বলছে কোনো বই দিচ্ছে না 3 বছর আমার এখানে আমার 4.5 বছর না 5 বছরের বাচ্চাকে একটা ওয়ার্নিং লেটার দিয়েছে একটা ইংলিশ মিডিয়াম স্কুলে যখন পড়তো আমার মেয়ে এখন 8 ওই এখন পড়তো একটা ওয়ার্নিং লেটার দিয়েছে যে ও ক্লাসে অনেক হাইপার একটা হ্যাঁ how can it be a warning letter আমি আপনাকে জাস্ট বলতেছি আমাদের যে পাঠ্য বইগুলো আছে না তো ওই দিন আমার এক পরিচিত ছোট ভাইয়ের সাথে কথা ছিল আমার বলছে তাজদিন ভাই আপনি কি আমাদের এই 5-6 বোর্ডের পাঠ্য বইগুলো খুলে দেখছেন এগুলোতে কি পড়ায় সো জন ভাই আপনি যে বলতেছেন যে আরো এই ধরনের আমি যদি আরো জন কবির আরো আইমান সাদিক আরো এরকম মানুষ যদি বলি যে আরো এরকম দরকার আমার কাছে আমি কিন্তু বলতেছি না যে আপনাকে শিক্ষা ব্যবস্থার পরিবর্তনটা এটা কিন্তু না যে আপনি কি পড়তেছেন বা কন্টেন্ট ভ্যালুজ অ্যাজ ওয়েল সো আমার কাছে মনে হচ্ছে ইট নিডস আ রেডিক্যাল চেঞ্জ অ্যান্ড শিফট সো এডুকেশন সিস্টেমটাকে চেঞ্জ করতে হবেই ইটস আ ফান্ডামেন্টাল গোয়িং ফরওয়ার্ড তারপরের স্টেপে আমার কাছে এটা মনে হয়েছে প্রাইভেট সেক্টর গ্রোথ দ্যাটস ভেরি ইম্পর্টেন্ট মোর এন্টারপ্রেনর মোর বিজনেসম্যান উইথ আ
সলিড ভিশন। আমাদের একটা বড় প্রবলেম হচ্ছে আমরা না ফ্যামিলি মেম্বারের বাইরে উই ক্যান থিঙ্ক হায়ারিং এ প্রফেশনাল টু লিড মাই কোম্পানি হু ক্যান টেক ইট টু দ্য নেক্সট লেভেল। ইটস অলওয়েজ ফ্যামিলির মধ্যেই নাকি নেপোটিজমের ব্যাপারটা চলে আসতেছে। হ্যাঁ, মানে দেখা যাচ্ছে যে হয়তো সে কম্পিটেন্ট না, কিন্তু তারপরে আমি একটা ইনকম্পিটেন্ট লোককে বসায় দিচ্ছি। অনেক লোকাল কোম্পানিতে হচ্ছে যে ঠিক আছে 4th জেনারেশন 3rd জেনারেশন, ওয়ারেস অনেক ইয়াং প্রফেশনাল মাল্টি ন্যাশনাল কোম্পানির সিইও হয়ে ওই কোম্পানির 20%, 25%, 30% গ্রোথ ডেলিভার করতেছে। তো এই কথাটা এই জন্য বললাম, আমাদের প্রাইভেট সেক্টরকে যদি থ্রাইভ করতে হয়, সাস্টেইন করতে হয়, উই রিয়েলি নিড টু চেঞ্জ দ্যাট ল্যান্ডস্কেপ। যেহেতু আজকের টক শোটা বা আজকের প্রোগ্রামটা ইজ মোর অ্যাবাউট লাইক ইউথ এমপ্লয়াবিলিটি, ক্যারিয়ার, country and everything. So I think this private sector also needs very মানে এই জায়গাতেও একটা চেঞ্জ লাগবে, পরিবর্তন লাগবে। আমি আমার নেইবারিং, আমি জাস্ট সিম্পল কথা বলি, বারবার ইন্ডিয়ার এক্সাম্পল দিতে হয়। আমি গত বছর এই বছর দেখতেছিলাম যে যখন নরেন্দ্র মোদী ভিজিটেড US, হি হোস্টেড এ ডিনার ফর দ্য US ইন্ডিয়ান বিজনেস যারা রান করছে ওইখানে। সো গুগলের সিইও, পেপসিকোর ফর্মার সিইও, SAP's CEO, so all the big giants as you are Indian, and he hosted a dinner for them. Just look at, আমি যদি আমার দেশের কথা চিন্তা করি, it would be a very miserable picture out there. আমি জানি না কারা আছে and everything. So জাহিদ খান আসবে, হ্যাঁ, রাইটলি সেড। বাট ওই জায়গাতে জন ভাই এখন আমার কাছে মনে হচ্ছে দ্যাটস দ্য সেকেন্ড ওয়ান, এই রেসপন্সিবিলিটি নিতে হবে। দ্য পিপল হু হ্যাজ দ্য মানি, who can change it. I think that's it. Education and change the private sector. Wow. Country will change. Thanks তাজদিন, আমি অনেক কিছু শিখলাম কিন্তু এগুলো কোথায় অ্যাপ্লাই করবো আমি জানি না। But yeah man, thanks a lot. So all of this, in the end of the day, Tajdin Hassan যখন বাসায় যায়, what makes him happy and content with his life? Oh, obviously family, the smile of my kids, Smile of your kids. and that's, I think that's important. I think that's the most important. আমি আমার ছেলের বলেছি, আমি জন কবির আঙ্কেল আজকে ডাকছে, আজকে এক্সকিউজ করো, আজকে আমি বলছিলাম বাসায় থাকবো, থাক। I'm so sorry যে আমি তাজদিনকে এখানে নিয়ে আসি। Thank you তাজদিন, thanks a lot. Thank you Jon ভাই, thank you. Pleasure. Thank you. শুনলেন আমাদের শো Heal with Jon Kabir. I'm healed. I hope you too. So this was Radio Foorti 88 FM.